হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রুমা বেশ দীর্ঘ বিরতির পর আজকে তোমাদের জন্য আবারও নতুন করে ৩টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। শুরু করব আজকের এপিসোড। যেখানে ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি ৮২ নম্বর এপিসোডে। বন্ধুরা, আজকের এপিসোডের ৩টি ঘটনাই কিন্তু বেশ ভয়ঙ্কর। প্রথম ঘটনাটি জিনের ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি হচ্ছে একটি বিল্ডিংয়ে বসবাসরত অবস্থায় প্রতিনিয়ত ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা। তৃতীয় ঘটনাটি একজন ইমাম সাহেবের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। তো পুরো ঘটনাগুলো শুনতে হলে সঙ্গে থাকো। মূল ঘটনায় যাবার আগে বরাবরের মতো আজও বলছি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ঘটনায়। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আজকে প্রথম যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ সেলিম। সেলিম আমাদের একজন নিয়মিত লিসেনার এবং তিনি নিয়মিত আমাদেরকে ঘটনা পাঠান। এর আগেও 2টা এপিসোডে তার ঘটনা আমি পড়েছি। যাই হোক, সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত ঘটনা পাঠানোর জন্য। এভাবেই পাশে থাকবেন। সেলিম যেভাবে লিখেছেন আমি সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম আরমান, আমার বাড়ি কলকাতা। আমি এর আগেই 2টা ঘটনা পাঠিয়েছিলাম আর আপনি আমার 2টা ঘটনাই পড়ে শুনিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকে আমি আমার ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। আমার ফুফাতো বোনের নাম পারভিন। তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। সময়টা 2012 ঈদের সময়। পারভিন আপু আর তার বন্ধুরা সবাই মিলে শপিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় কিছু দূর যাওয়ার পর তারা একটি কালো গরু শুয়ে থাকতে দেখে এবং রাস্তার উপরে কিছু অংশ জুড়ে গরুটি প্রস্রাব করেছে। তো যাই হোক, আপুরা প্রস্রাবের সাইড দিয়ে চলে গেলেও পারভিন আপু সেই গরুর প্রস্রাবের উপর থেকেই হেঁটেই চলে আসে এবং তারা শপিং শেষ করে বাড়িতে চলে আসে। ঘটনাটা এরপর থেকেই শুরু। ঘটনাটি ঘটেছিল ঈদের 3 দিন আগে। আপুর রুমের পাশে প্রতিদিন একটা কালো বিড়াল এসে খুব কান্না করে এবং আপুও সেই বিড়ালের কান্না শুরুর সাথে সাথে হাউমাউ করে কান্না করে। আপুর আম্মু জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, কান্না করছিস কেন? কিন্তু আপু বলে আমি জানি না। এইভাবেই রোজ আপু কান্না করত। বিড়ালটি প্রত্যেক দিন রাতের বেলা আপুর ঘরের কোনায় এসে কান্না করত আর আপুও ঠিক বিড়ালের সাথে সাথেই কান্না করত। আপুর কান্নাটা ঠিক বিড়ালের কান্নার মতোই শোনাতো। এভাবে কিছুদিন চলার পর আপুর বাবা একজন হুজুরকে নিয়ে আসে। হুজুর তখন বলে যে একটা কালো খারাপ জিন শুয়েছিল রাস্তার পাশে এবং তার প্রস্রাবের ওপর দিয়ে পা দিয়ে যাবার জন্যই এটা হয়েছে। তখন আপুর বান্ধবীদের আপুর আম্মু জিজ্ঞাসা করলেন যে এরকম কি কিছু হয়েছে? তখন আপুর বান্ধবীরা বলল যে হ্যাঁ, আমরা সবাই প্রস্রাবের পাশ দিয়ে এসেছিলাম, কিন্তু ও প্রস্রাবের উপর দিয়েই হেঁটে এসেছে। একথা শোনার পর এরপর হুজুর কিছু রিচুয়াল করলেন এবং আরও বললেন যে বাসাটা বন্ধন করতে হবে। তার জন্য বেশ কিছু জিনিসপত্র লাগবে আর একটা জিনিস লাগবে, সেটা হলো কালো বিড়াল, যার কালো বিড়ালের মাথাটা কেটে নদীতে ফেলে দিতে হবে। আপুর আব্বু তাই সব কিছু কিনে এনেছিল। তো যেদিন বাড়িটা বন্ধন করা হবে ওই দিন আমি ছিলাম ওইখানে। আসলে আমি এইসব জিনের কাজে একটু থাকি, তাই ছিলাম আর কি। ওই রাতে যাই
আপুদের বাসায়। তো যাই হোক, হুজুর তার কাজ শুরু করলেন, অনেক তাবিজ মাটিতে পুঁতে দিলেন। রাত 11টার পর ওই কালো বিড়ালটাকে তিনি মাথাটা কেটে ফেললেন এবং মাথায় অনেকটা তাবিজ দিয়ে বেঁধে দিলেন। তারপর ওই মাথাটা নদীতে ফেলতে বললেন। বাট আমাদের এইখানে তো নদী নেই, অনেক দূরে নদী আছে যেটা 40 মিনিট সময় লাগে বাইকে যেতে। তখন আমি আর পারভিন আপুর আব্বু যাই বাইক নিয়ে নদীর কাছে। যখন নদীতে কালো বিড়ালের মাথাটা ফেলে দেই তখন রাত 12টার বেশি হবে। এরপর আমি বাইক স্টার্ট করেছি ফিরে আসার জন্য, কিন্তু খুব জোরে একটা আওয়াজ হলো। তখন দেখি বাইকের চেন কেটে গেছে। বাইকের চেন এত মোটা যেটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না। যাই হোক, অত রাতে কোনো বাইকের দোকান খোলা নাই। পায়ে হেঁটে এসে খোঁজ নিয়ে একটা বাইকের গ্যারেজে আসি। ওই লোকটাকে অনেক রিকোয়েস্ট করার পর সে বাইকটিকে ঠিক করে দিল। এরপর আমরা বাড়ি এলাম। এরপর থেকে আপুর আর কোনো রকম সমস্যা ছিল না। এই ছিল আমার ঘটনাটা অনেক বড়, কিন্তু আমি ছোট করে বললাম। আর আমার লেখার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, মাফ করবেন। আরও অনেক ঘটনা আছে যেটা আমার চোখে দেখা আর শোনা। ইনশাল্লাহ চেষ্টা করব আবার ঘটনা পাঠানোর জন্য। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। বন্ধুরা, তোমাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। যেখানে ভূতের ভয়। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আজকে দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন, মানে যেই আপুটি লিখে পাঠিয়েছেন, তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, সুতরাং আমি তার নামটি উল্লেখ করছি না। তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি ঠিক সেইভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। তিনি আমাকে লিখেছেন, আমি তেমন লেখালেখি করি না, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মূল ঘটনাটা আমার সাথে ঘটে। আমি মিরপুর ক্যান্টনমেন্টে থাকি। ওখানে যে ফ্ল্যাটটিতে আমি থাকি সেটা আমার হাজবেন্ড ক্রয় করেছিলেন আরও 2 বছর আগে। তবে এই বাসায় আসার পর আমার কিছু অনুভূতির জন্য আমি ফ্ল্যাটটিতে থাকতে চাইনি। বলে রাখা ভালো, আমার হাজবেন্ড একজন সরকারি কর্মকর্তা, মেজর। তাই বছরের অর্ধেক সে মিশনেই থাকেন, আর আমি বাসায় একাই থাকি। আমার পূর্বের কিছু ঘটনার জন্য মিসক্যারেজ হয়। এরপর আমার হাজবেন্ড কোয়ার্টারে শিফট করেন। কিন্তু এখন ঈদ, এরপর আমি আত্মীয়দের নিয়ে আমার ফ্ল্যাটে আসি। তখন থেকে আমি এখানেই আছি। মাঝে কিছুদিন আমার ভাতিজি আমার সাথে ছিল। আমি 4 মাসের প্রেগন্যান্সি নিয়ে এই বাসায় আসি। আমার ভাতিজি গত পরশুদিন চলে গিয়েছে। যাই হোক, আজ দুপুরে আমি নামাজ শেষ করে আলসেমির জন্য না খেয়ে শুয়ে পড়ি। আমি ঠিক মতন ঘুমাইনি, তন্দ্রাচ্ছন্ন ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে আমার গায়ে হাত দিয়ে আমার ভাতিজি ডাকছে খাওয়ার জন্য। আমি বলেছি পরে খাবো। কিছুক্ষণ পর তন্দ্রা যখন হালকা হয়, আমি আমার ভাতিজির নাম ধরে ডাক দিয়েও জবাব পাই। হঠাৎ মনে হয় যে আমি তো বাসায় একা। যখন চোখ খুলি তখন আমার খাটের সামনে দিয়ে কালো বাচ্চা মতো কিছু একটা দৌড়ে যেতে দেখি। তখন আমার চোখ সম্পূর্ণ খোলা। এরপরেই আমি বিষয়টি আমার হাজবেন্ডকে জানানোর জন্য ফোন হাতে নিতে চাই, কিন্তু আমার বালিশের পাশে ফোন ছিল না। সম্পূর্ণ বিছানা খুঁজেও যখন পাইনি, তখন আয়াতুল কুরসি সহ যা যা দোয়া জানি সব পড়া শুরু করি। আশ্চর্যজনকভাবে ফোন আমার বালিশের পাশেই পাই, যা আমি বারবার খুঁজেও পাইনি। বিষয়টা তেমনভাবে নেইনি তখন, কিন্তু আসরের নামাজ শেষ করে আমি যখন চলে যাব তখন আমি বাসার মেইন দরজার চাবি পাই না। আমার বাসার চাবি রাখার স্ট্যান্ড আছে, আমি কোথাও চাবি পাইনি। আমার খেয়াল আছে আমি রেডি হয়ে আমার ফোন, ব্যাগ সব লিভিং রুমে নিয়েছি, কিন্তু
চাবির জন্য যখন ফোন করে দারোয়ান চাচাকে ডাকতে যাব তখন আমি ফোন পাচ্ছিলাম না। ফোন খুঁজতে খুঁজতে আমি আমার রুমে পাই, কিন্তু আমি রেডি হয়ে মার সাথে কথা বলতে বলতে লিভিং রুমে আসি এবং ফোনটা সেখানেই রাখি। এরপর আমি আমার হাজবেন্ডের স্টাডি রুম থেকে মেইন গেটের চাবি পাই, কিন্তু ওই রুমে আমি বা আমার হাজবেন্ড বিগত ৩-৪ মাস থেকে যায়নি। এটা কি করে সম্ভব? কিছু কথা ছিল যে গত বছর এই বাসায় আসার পর আমি এমন একটি ছায়া আচমকা দেখে ভয়ে সেখান থেকে সরে যেতে গিয়ে পড়ে যাই। এর ফলে আমার প্রথম সন্তান আমরা হারাই। লক্ষণীয় বিষয় হলো, এই বাসায় আসার পর কোনো জিনিস জায়গা মতো পায় না। কোনো কিছু এক জায়গায় রাখলে কিছুক্ষণ পর তা ওই জায়গায় পাই না। আমি একা থাকলে দুটি ছায়ার উপস্থিতিও টের পাই। এখানে আসলে আমার চেহারার অবনতি হয়, মেজাজ খারাপ হয়ে থাকে, কোনো কারণ ছাড়াই হার্টবিট বেড়ে থাকে। আমি নামাজ পড়ি সব সময়। এই বাসায় আসলে ইবাদতমূলক সব কিছু বেশি বেশি করি, তবুও কেন এমন হয়? কেউ যদি জানেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন। আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি আমার কথাগুলো, এজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। বন্ধুরা, আসলেই বাড়িতে যদি এরকম ঘটনায় সবসময় ঘটতে থাকে তাহলে সেই বাড়িতে একা থাকা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো যাই হোক, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যেখানে ভূতের ভয়। চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। আজকে তৃতীয় যে ঘটনাটি শেয়ার করছি সেই ঘটনাটি লিখেছেন শাহিন আহমেদ। তিনি লিখেছেন, একবার আমি আমার আপুর বাসায় বেড়াতে যাই। আপুদের এলাকার মানুষের বসতি কম, তো আমার একটা অভ্যাস যে রাতে একা একা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার। একদিন রাতে ঘুম আসছিল না, তাই আপুদের এলাকার মসজিদের পাশে দিঘির পাড়ে বসেছিলাম। এই সময় মসজিদের ইমাম এসে বললেন, এত রাতে এখানে কেন? তখন আমি বলি যে ঘুম আসছে না তো, তাই বসে রয়েছি। উনি বললেন, এখানে রাতে জিন চলাফেরা করে, একা একা কেউ আসলে ডিস্টার্ব করে। আমার কৌতূহল হয়, আমি বলি, আপনি কি কখনো দেখেছেন? তখন উনি ওনার জীবনের কিছু ঘটনা আমাকে বললেন। আমি ওনার মতো করেই বলছি। আমি ঢাকার একটা মাদ্রাসায় পড়াশোনা করেছি, হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। তো আমাদের হোস্টেলের বিল্ডিংটা ছিল 5 তলা বিশিষ্ট। আমি থাকতাম 5 তলায়। বিল্ডিংয়ের পাশে একটা পুরনো খেজুর গাছ ছিল, অনেক লম্বা। গাছের মাথা ছিল 5 তলা বরাবর। আমাদের নিয়ম ছিল রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে তাড়াতাড়ি উঠে যেতে হবে। তো একদিন আমরা সবাই শুয়েছি। আমার ঘুম আসছিল না, আমি চোখ বন্ধ করেই শুয়ে আছি। আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ আমি শুনতে পাই যে কে যেন খেজুর গাছটা থেকে খেজুর পাড়ছে। আমি ভাবছি কোনো ছাত্র হয়তো খেজুর চুরি করছে। আমি ধীরে ধীরে উঠি, জানালার ফাঁকা দিয়ে দেখি যে বাইরে কি হচ্ছে। আমি বাইরের দিকে তাকাই এবং দেখতে পাই কালো একটা জন্তুর মতো মাটিতে দাঁড়িয়ে আছে, তার মাথা 5 তলা পর্যন্ত, আর সেটা খেজুর খাচ্ছে। আমি ভয়ে তার দিকে তাকিয়ে আছি, নড়তে পারছিলাম না। হঠাৎ সেটা আমার দিকে তাকালো আর আমাদের চোখাচোখি হয়ে গেল। আমি ভয় পেয়ে যাই আর তাড়াতাড়ি এসে শুয়ে পড়ি। তারপর আমি প্রায় প্রতি রাতেই বিভিন্ন স্বপ্ন দেখতাম। এভাবে মাদ্রাসার পড়াশোনা শেষ হয়, আমার হেফেজও শেষ হয়। তো এক রমজান মাসে আমি তারাবি পড়ানোর দায়িত্ব পাই আমাদের পাশের গ্রামে। তো আমি প্রতিদিন তারাবি পড়িয়ে রাতে বাসায় চলে আসতাম। এভাবে একদিন আমি তারাবি পড়িয়ে রাত 11টায় বাড়ি আসছিলাম।
হঠাৎ আমার মনে হলো যে আমার পিছনে কেউ আসছে। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। একসময় আমি দৌড় দেই, আমার পিছনে থাকা জিনিসটাও দৌড় দেয়। আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে ঘরের জানালা দরজা বন্ধ করে ঘর বন্ধ করে দেই এবং দোয়া দরুদ পড়তে থাকি। হঠাৎ আমাদের দরজায় কেউ জোরে জোরে টোকা দিতে শুরু করে। আমি বাহিরে কে জিজ্ঞাসা করলে কোনো উত্তর আসে না। আমার মা দরজা খুলতে চায়, আমি বারণ করি। তারপর দরজায় আরও জোরে জোরে ধাক্কাতে থাকে। আমি বাহিরে কে আছে দেখার জন্য লুকিয়ে আমাদের জানালা একটু খুলে বাহিরে তাকাই। দেখি অনেক লম্বা একটা লোক, যার মাথা চালের উপরে দেখা যাচ্ছে না, শুধু পা দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি পরা। আমি জোরে দোয়া দরুদ পড়তে থাকি এবং এক সময় সেটা চলে যায়। এরপর আমি আর সেই রমজানে তারাবি পড়াতে যাইনি। এভাবে মাঝে মাঝে ডিস্টার্ব করতো, এখনও করে। আমি রাতে মসজিদে তাহাজ্জুদ পড়তে আসলে আমার মনে হয় যে আমার পিছনে অনেকে নামাজ পড়ছে। জামাতে নামাজ পড়ালে যেমন অনুভূতি হয় তেমন। মাঝে মাঝে মসজিদের রাস্তায় দেখি অনেক সাপ বসে থাকে। আবার রাতে কেউ আমার রুমের চালে টোকা দেয়। এইভাবেই দিন কাটছে। ইমাম সাহেবের কাছে এই ঘটনা শুনতে শুনতে বেশ রাত হয়ে যায়। আর ওনার ঘটনা শোনার পর থেকে আমারও ভয় ভয় লাগতে শুরু করে। তারপর আমি বাসায় চলে আসি। ঘটনাটা আমার কাছে ভালো লেগেছে, তাই লিখে পাঠালাম। আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। ধন্যবাদ। বন্ধুরা, আজকের 3টি ঘটনা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। তোমরা যদি তোমাদের ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে আমাকে মেইল করতে পারো। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে 3টি ঘটনা? আশা করছি বেশ ভালো লেগেছে। তোমরা যদি তোমাদের ঘটনা বা ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাকে লিখে জানাতে চাও তাহলে আমাকে মেইল করতে পারো। আমার মেইল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।